জায়গাটির নাম নাই বা শুনলে। আমার সঙ্গীটির আসল নামও বলবো না, কারণ তার আপত্তি আছে। কারণ বোধহয় এই নৈশ নাটকে আমাদের কেউই ভূমিকায় অভিনয় করেনি। তবে এইটুকু শুনে রাখো, আমার সঙ্গীটি হচ্ছেন কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। আমি তাকে সুবোধ বলে ডাকব। এত লুকোচুরি কেন জানো? গল্পটি অমূলক নয়। অনেক দিন আগের কথা। সুবোধ তখন ডাক্তারি পাশ করেছে, কিন্তু কোমর বেঁধে রোগী বৎকার্যে নিযুক্ত হয়নি। ছেলেবেলা থেকেই ভাঙাচোরা সেকেলে মঠ মন্দির দেখবার শখ আমার ছিল অত্যন্ত। ভারতবাসীর অধিকাংশ নিজস্ব খুঁজতে গেলে এই সব ধ্বংসাবশেষের মধ্যে যাওয়া ছাড়া উপায় নেই। সেদিনও আমরা দুজনে একটি পুরনো মন্দির দেখতে গিয়েছিলাম। তার গর্ভ থেকে দেবতার চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হয়েছে বটে, কিন্তু তার গা থেকে কারুকার্যের সৌন্দর্য এখনো কেউ মুছে দিতে পারেনি। সেসব কারিকুরি দেখে মুগ্ধ হয়ে গেল আমার নয়ন মন। কিন্তু সুবোধ হলো নিরাশ। বিরক্ত স্বরে বলল, হ্যাঁ, বন জঙ্গল মাঠের ভেতর দিয়ে পথে বিপথে 7 মাইল পেরিয়ে এই দেখাতে আমাকে এখানে নিয়ে এলে? হ্যাঁ, এই যে পর্বতের মুশিক প্রসব। আমি বললুম, মেডিকেল কলেজে মরার সঙ্গে বাস করে করে তোমার মনও মরে আড়ষ্ট হয়ে গেছে সুবোধ। নইলে এমন শিল্পচাতুরি দেখবার পরেও মুখ ভার করতে পারতে না। আরে রেখে দাও তো তোমার শিল্প চাতুরি। রোদ পড়ে আসছে, সামনে আছে 7 মাইল দুর্গম পথ। এই সময় শিল্প চাতুরি নিয়ে তর্ক না করে বাসার দিকে পা চালাবার চেষ্টা করো। পথে আস্তে আস্তে শুনেছ তো, এখানকার বনে বাঘ ভাল্লুকের অভাব নেই। তারা শিল্পরসিকের মর্যাদা রাখে না। আকাশের দিকে চেয়ে দেখলুম, সূর্যের ছুটি নেবার সময় হয়ে এসেছে। আর ঘণ্টাখানেক পরেই অন্ধকারের কালো রাজত্ব শুরু হবে। শুনেছি এ অঞ্চলে মাঝে মাঝে ডাকাতের ভয়ও হয়। সুবোধ আগেই অগ্রসর হল। আমিও তার অনুসরণ করলুম। কিন্তু বরাত ভালো ছিল না। একটা জঙ্গলের ভেতর দিয়ে খোলা মাঠের উপরে পড়তেই দেখলুম আকাশের এক প্রান্ত আচ্ছন্ন হয়ে গিয়েছে কালির মতো কালো মেঘে। সেই দিকে আঙুল তুলে সুবোধ বলল, দেখেছ? দেখো কি অবস্থা হয়েছে, একবার চোখ তুলে চেয়ে দেখো। দেখেছি। মিশকালো মেঘ, ঝড় ওঠার সম্ভাবনাও আছে। মাঠের ওপর দিয়ে আমাদের প্রায় 2 মাইল হাঁটতে হবে। আসবার সময় দেখেছি মাঠের ওপাশে 3-4খানা কুঁড়ে ঘর আছে, কিন্তু সেখানে যাওয়ার অনেক আগেই ঝড় আমাদের নাগাল ধরে ফেলবে। এখন উপায় খুব তাড়াতাড়ি পা চালিয়ে এগোনো। এই কথা বলেই আমি প্রায় ছুটতে শুরু করলুম। কিন্তু মাইল খানিক এগোতে না এগোতেই মেঘের দল এগিয়ে এলো একেবারে আমাদের মাথার উপরে, এবং সঙ্গে সঙ্গে সে কি ঝড়ের তোড়! সুবোধের মাথায় ছিল টুপি। ঝড়ের ছোঁয়া পেয়েই সে পক্ষী ধর্ম অবলম্বন করে ফুরুত করে আকাশে উড়ে গেল। চারিদিকে হু হু গো গো গর্জন, পিছন থেকে ঝোড়ো হাওয়ার ধাক্কা এবং রাশি রাশি কাঁকড় ছুটে এসে আমাদের গায়ে বিঁধতে লাগলো একেবারে ছড়াগুলির মতো। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে মেঘের কালিমা মিলে আমাদের দৃষ্টি করে দিল প্রায় অন্ধের মতো। ভাগ্যিস ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, নইলে নিশ্চিত আমরা পথ হারিয়ে ফেলতুম। কোনো রকমে মাঠ পার হলুম বটে, কিন্তু গায়ে পড়ল বড় বড় কয়েক ফোঁটা জল। সুবোধ বলল, ওহে, এইবার বৃষ্টির পালা আরম্ভ হবে। এখন উপায়? এই সামনে একটা ঘরের মতো কি দেখাচ্ছে না? এই চলো চলো চলো, ওইদিকে চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ,
পাশাপাশি দু তিনখানা কুঁড়ে ঘরই বটে। একটা দাওয়ার উপরে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই ঝমঝম করে নামলো মুষলধারে বৃষ্টি। খানিকক্ষণ ধরে হাঁপ ছাড়বার পরে সুবোধ বলল, বন্ধুবর, শিল্প চাতুরি এখন কেমন লাগছে? মন্দ কি? ঝড়ো ঝড়ো বরষা, নাহি কোনো ভরসা। এও একটা নতুনত্ব ভেবে অনায়াসে উপভোগ করা যেতে পারে। ভবিষ্যতে তোমার ভাবুকতার ফাঁদে আর কখনো পড়ব না। এখান থেকে আমাদের বাসা এখনো 4 মাইলের কম হবে না। এই বৃষ্টি আর অন্ধকারে সেখানে যাওয়াও অসম্ভব, আবার এখানে থাকাও অসম্ভব। কেন থাকা অসম্ভব কেন? সারা রাত উপোস করব? হিন্দু বিধবার মতন উপোস করার শক্তি আমার নেই। এখনই আমার এত খিদে পেয়েছে, আমি যদি বাঘ হতাম না, তোমাকে ধরে গপ করে গিলে ফেলতাম, বন্ধু বলে মানতাম না। ফিরে দেখলুম আমাদের পিছনে একটা দরজার ফাঁক দিয়ে আলোর লাইন দেখা যাচ্ছে। আমি সেই দরজায় ধাক্কা মারলুম। দরজাটা খুলে গেল। হ্যারিকেন লণ্ঠন হাতে করে একজন স্ত্রীলোক আমাদের দেখেই অবাক হয়ে দুপা পিছিয়ে গেল। কিন্তু তার চেয়েও বেশি বিস্মিত হলাম আমরা। বাবা, এত বৃহৎ স্ত্রীলোক আমি আগে কখনো দেখিনি। যেমন লম্বায় তেমনি চওড়ায়। দেখলেই তাকে পালোয়ানের মতো জোয়ান বলে মনে হয়। এবং কি কালো, কি কুৎসিত! বলতে কি, সে স্ত্রীলোক হলেও তাকে দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। স্ত্রীলোকটা ভাঙা ভাঙা বাংলায় বলল, তোমরা কে গো বাবুজি? "এ, আমরা এদিকে বেড়াতে এসেছিলুম গো। ফেরার পথে এই ঝড় বৃষ্টি। আমাদের বাসা এখান থেকে অনেক দূরে। বলছি কি, আজ রাতটা এখানে একটু থাকার ব্যবস্থা করা যেতে পারে?" বাবুজি, আমরা ভারী গরিব। এই নোংরা ঘরে তোমরা থাকতে পারবে কি? খুব পারবো গো, খুব পারবো। অবশ্যই কাল সকালে তোমাকে ভালো করে বকশিস না দিয়ে যাব না, কথা দিলাম। স্ত্রীলোকটা খানিকক্ষণ কি ভাবল, তারপর বলল, আচ্ছা, এসো। আমরা ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালাম। সে লণ্ঠনটা তুলে নিয়ে বলল, আমার সঙ্গে চলো। আমরা তার পেছন পেছন চললাম। সে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে স্ত্রীলোকটা আমাদের বলল, বাবুজি, এই ঘরে তোমাদের থাকতে হবে। কি পারবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, দিব্যি পারবো, কোনো অসুবিধে নেই। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। মাঝারি আকারের ঘর, মেঝেময় ছাগলের বিষ্ঠা, মেটে দেওয়াল, উপরে খড়ের ছাউনি। একদিকে দেওয়াল ঘেঁষে একটা সস্তা দামের আলমারি দাঁড় করানো আছে, কিন্তু তার পাল্লায় কাচ নেই এবং ভেতরে তাকও নেই। আর একদিকে একখানা দড়ির খাটিয়া। সারা ঘরে এমন বোটকা দুর্গন্ধ যে নাকে কাপড় চাপা দেবার ইচ্ছে হলো। স্ত্রীলোকটা বলল, বাবুজি, রাতে তোমরা খাবে কি? আমিও না তোমাকে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, রাতে খাবো কি? তা তোমাদের বাড়িতে খাবার টাবার কিছু নেই? দুটি চাল আছে, আর কিছু নেই। বাবুজি, আমরা বড় গরিব। সুবোধ বললে, বেশ, আজ ওই চালেই আমাদের চলবে। বাবুজি, তোমরা মোরগ খাও? মোরগ অর্থাৎ ফাউল? নিশ্চয়ই খাই। আমার মোরগ আছে বাবুজি। সুবোধ অত্যন্ত উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ, তোমার মোরগ আছে? তবে কে বলে তুমি গরিব? মোরগ তো রাজভোগ। আচ্ছা, এই একটা টাকা তুমি নাও, কাল সকালে তোমাকে আরো 3 টাকা বকশিস দিয়ে যাব, কেমন? এই কথা বলেই সে ফস করে পকেট থেকে মানিব্যাগটা বার করলে। স্ত্রীলোকটার 2 চোখ হঠাৎ জলজল করে জ্বলে উঠল। তার সেই লোলুপ দৃষ্টির অনুসরণ করে দেখলুম সুবোধ তার ব্যাগ খুলেছে এবং ব্যাগের ভিতর থেকে বেরিয়ে পড়েছে কয়েকখানা নোট। আর ঠিক সেই সময়ে দরজার কাছ থেকে কর্কশ হেঁড়ে গলায় কে বলল, মনিয়া, এরা কারা? চমকে ফিরে দেখি দরজার ফাঁক দিয়ে উকি মারছে আর একখানা বিভৎস মুখ।
কালো পাথরের থালার মতো গোল মুখে দুটো ভাঁটার মতো চোখ, থ্যাবড়া নাক, ঝাঁটার মতো খোঁচা খোঁচা গোঁফ এবং হিংস্র জন্তুর মতো বড় বড় দাঁত, যেন যেন মা দুর্গার অসুর। মনিয়া অর্থাৎ সেই স্ত্রীলোকটা তাড়াতাড়ি বলল, বাবুজিরা আজ এখানে থাকবে, চল তোকে সব বলছি। সেই দুই অদ্ভুত ও ভয়াবহ মূর্তি অদৃশ্য হওয়ার পর আমি একটু বিরক্তিস্বরেই বললুম, সুবোধ, এই স্ত্রীলোকটার সামনে কে তোমাকে ব্যাগ খুলতে বলল? কেন ভাই, কিছু অন্যায় হয়েছে নাকি? অন্যায় হয়েছে কিনা আজ রাতেই হয়তো বুঝতে পারবে। একে তো এই অজানা জঙ্গলে জায়গা, ঝড় বাদলের রাত, আর আমাদের এই অসহায় অবস্থা, তার উপরে কৃতজ্ঞতার খাতির রেখেও বলতে হচ্ছে, আমাদের আশ্রয় দিয়েছে যারা, তাদের চেহারা দানব দানবীর মতো, রক্ষক শেষে ভক্ষক হয়ে না দাঁড়ায়। সুবোধ ভীতভাবে ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। খানিক পরেই দেখি পাশের ঘর থেকে বেরিয়ে এলো সেই দুশ্মনের মতো পুরুষটা। দরজার কাছেই ছিল হ্যারিকেন লণ্ঠনটা। তার ম্লান আলোতেও স্পষ্ট দেখলুম লোকটার হাতে চকচক করছে একখানা প্রায় 1 হাত লম্বা ছুরি, না ছুরি না বলে তাকে ছোট তরবারি বললেই ঠিক হয়। লোকটা একবার আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসি হাসল, তারপর দাওয়া থেকে উঠানে নেমে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। সুবোধও দেখছিল। চোখ কপালে তুলে সে বলল, সর্বনাশ, এই রাতে এত বড় ছুরি নিয়েও কি করবে? আর আরো আমাদের দিকে তাকিয়ে এরম ভাবে হাসলো কেন? সুবোধ, শুনতে পাচ্ছ? পাশের ঘরে যেন কারা কথা বলছে। আমরা এখানে এসে প্রথমে দেখেছিলুম খালি মনিয়াকে, তারপর দেখলুম আর একটা লোককে, এখন দেখছি এ বাড়িতে আরও পুরুষ আছে। তাদের চেহারাও বোধহয় কার্তিকের মতো নয়। সুবোধ ধপাস করে খাটিয়ার উপরে শুয়ে পড়ে বলল, এক মুনিয়া রাক্ষসে আক্রমণ করলেই আমরা দুজনে হয়তো কাবু হয়ে পড়ব, তার উপরে আবার পুরুষ সঙ্গীর দল। না, আমাদের আর কোনো আশা নেই। ঘন্টা দুয়েক পরে মোটা লাল চালের ভাতের সঙ্গে এলো গরম ফাউলের ঝোল। কিন্তু ফাউল খাবার জন্য সুবোধ আর কোনো আগ্রহই দেখালো না। তার মুখের ভাব দেখলে মনে পড়ে বলির পাঁঠার কথা। আমার নিজের মুখের ভাব কীরকম হয়েছিল তা জানি না। রাতে শোবার আগে ঘরের দরজা ভিতর থেকে খুব সাবধানে বন্ধ করে দিলুম। হ্যারিকেনের লণ্ঠনটা সেই কাচ ও তাকহীন আলমারির মাথায় এমনভাবে রেখে দিলুম যাতে ঘরের সবটা দেখতে পাওয়া যায়। সুবোধ বলল, এরা কি জাত বোঝা গেল না? এরা মুরগি পোষে, মুরগি রাঁধে, কিন্তু এদের মুসলমান বলে তো মনে হচ্ছে না। খাটিয়ার ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে বললুম, আমার বিশ্বাস এরা সাঁওতাল কি ওই রকম কোনো বুনো জাত। সুবোধ ত্রস্ত স্বরে বলল, কি হে, তুমি ঘুমোবে নাকি? আমি কিন্তু সারা রাত জেগেই বসে থাকবো। এখানে ঘুম মানে মৃত্যু বা আত্মহত্যা। তুমি যদি পাহারা দিতে রাজি হও তাহলে আমি আর জেগে মরি কেন? বলেই আমি চোখ বুজে ফেললুম। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। থেকে থেকে গাছে গাছে ঝোড়ো হাওয়ার কান্নাও শোনা যাচ্ছে। সেই সঙ্গে শুনলাম একটা ছাগলও চিৎকার করছে প্রাণপণে। কখন যে ঘুমিয়ে পড়েছি, কতক্ষণ যে ঘুমিয়েছি জানি না, কিন্তু হঠাৎ সুবোধের প্রচণ্ড ঠেলাঠেলির চোটে ভেঙে গেল আমার ঘুম। ধর্মর করে উঠে বসে বললুম, কি 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 ব্যাপার, কি হয়েছে? সুবোধ প্রায় কান্নার স্বরে বললে, বাইরে থেকে দরজা ধাক্কা মারছে, তারা আসছে, তারা আসছে। কি বলছো? কারা আসছে? যারা আমাদের গলা কাটতে চায়। আর রক্ষে নেই। সভয়ে দরজার দিকে তাকালো।
সুবোধ থরথর করে কাঁপতে কাঁপতে বললে, ও ও দরজায় নয়, অন্য কোনো দরজায়, ওই শোনো। হ্যাঁ, তাই তো। ঘটাঘট করে একটা দরজার শব্দ হলো। শব্দটা হচ্ছে এই ঘরের ভেতরেই, অথচ এখানে একটা ছাড়া অন্য কোনো দরজা নেই। সুবোধ কান পেতে শুনে বললে, শব্দটা আসছে যেন ওই ভাঙা আলমারির পেছন থেকেই। তাড়াতাড়ি উঠে গিয়ে আলমারিটা একটু টেনে সরিয়ে তার ফাঁকে উকি মেরে দেখলুম সত্যি সত্যি আলমারির পেছনে রয়েছে আর একটা দরজা। সুবোধ বলল, ভাই, আমরা পাকা ডাকাতের পাল্লায় পড়েছি। ওই দরজাটা লুকোনোর জন্যেই ওরা ওরা আলমারি রেখেছে ওখানে। হাত বাড়িয়ে দেখলুম সে দরজাটা ভিতর থেকে বন্ধ করার কোনো উপায় নেই। বুঝলুম একটু জোরে ধাক্কা মারলেই এই ভাঙা আলমারিটা এখনই উল্টে হুড়মুড় করে পড়ে যাবে মেঝের উপরে। কিন্তু শত্রুরা জোরে ধাক্কা মারছে না কেন? আমাদের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে? খুব সম্ভব তাই। আলমারিটাকে আবার যথাস্থানে সরিয়ে রেখে তার গায়ে খাটিয়াখানা ঠেলে দিলুম। তারপর খাটিয়ায় বসে পড়ে ঘড়ি বার করে দেখলুম রাত 3:30। কিন্তু আমাদের প্রাণ এবং সুবোধের নোটগুলো এ যাত্রায় বেঁচে গেল, কারণ রাত্রে সন্দেহজনক আর কিছু ঘটল না। সকালে ঘরের দরজা খুলেই দেখি মনিয়া দাওয়ায় দাঁড়িয়ে আছে। সে হেসে জিজ্ঞাসা করল, বাবুজিরা, রাতে ঘুম হয়েছিল তো? আমি ক্রুদ্ধ স্বরে বললুম, সারা রাত তোমরা যদি দরজা ঠেলাঠেলি করো তাহলে ঘুম হয় কেমন করে? মনিয়া আবার হেসে বলল, ও, বুনি বুঝি ওদিককার ভাঙা দরজাটা ঠেলছিল? বুনি? বুনি কে? আমাদের বকরি বাবুজি। ছাগলি? হ্যাঁ বাবুজি, বুনির ওই স্বভাব। ও দরজায় খিল নেই, বুনি তা জানে। তার জ্বালাতেই তো দরজার সামনে আলমারিটা দাঁড় করিয়ে রেখেছি। একটা ছাগলির ভয়ে কাল রাতে আমরা। হঠাৎ সুবোধ একদিকে অঙ্গুলি নির্দেশ করলে। উঠানের মাঝখানে রয়েছে একরাশ মুরগির পালক এবং তার পাশেই দেখা যাচ্ছে মস্ত একখানা 1 হাত লম্বা ছুরি। তাহলে কাল রাতে সেই লোকটা এই ছুরিখানা নিয়ে বেরিয়েছিল মুরগি কাটবার জন্যেই। বিদেশ বিভুঁই, ঝড় বাদল, নিশুত রাত, অচেনা মানুষের বিকট চেহারা, বৃহৎ ছুরি, লুকানোর দরজা এবং ছাগলি বুনির গৃহপ্রবেশ চেষ্টা প্রভৃতি একসঙ্গে মিশে আমাদের ভীরু মনের ভিতরে যে ঘোরতর বিভীষিকার জগৎ সৃষ্টি করেছিল সকালের সূর্যালোকে, তা উড়ে গেল কুয়াশার মতো। নিজেদের মনে মনে লজ্জাও যে হচ্ছিল না এমন কথা বলতে পারি না, এবং অনুতাপও হচ্ছিল যথেষ্ট। হতে পারে মনিয়া আর তার সঙ্গীদের চেহারা অপ্সরা অপ্সরীদের মতো নয়, কিন্তু এই দুর্যোগের রাতে গহন বনে আমাদের মতো অনাহুত অতিথিদের আশ্রয় ও আহার্য দিয়ে তারা যে যত্নাদরটা করেছে তার মর্যাদা না দিয়ে আমরা যে তাদের উপরে অতি অকৃতজ্ঞের মতো হীন সন্দেহ করেছি, এই অপ্রিয় সত্যটা আমাদের মনকে আঘাত দিতে লাগলো বারংবার। বলা বাহুল্য, সুবোধের অঙ্গীকৃত 3 টাকা বকশিস পরিণত হল পঞ্চমুদ্রায়। এই অভাবিত সৌভাগ্যে মনিয়ার কালো মুখের ওপর দিয়ে বয়ে গেল মিষ্টি হাসির তরঙ্গ। আজ আপনারা শুনলেন রহস্য রোমাঞ্চের জাদুকর, স্বপ্ন আর সাহসের মহারথী
হেমেন্দ্র কুমার রায়ের অমর সৃষ্টি এক রাতের বিভীষিকা। গল্পকথক অনুপ রায়। শুভদের চরিত্রে সৌমিক নন্দী, মণিয়ার ভূমিকায় তনয়া অধিকারী। সাউন্ড ডিজাইন ও মিক্সিং মাস্টারিংয়ে অর্জুন সাহা আর স্নেহাংশু চৌধুরী ফ্রম স্পেকট্রাম অডিও। স্পেকট্রাম অডিওর গোটা টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ এই প্রজেক্টে আমাদের পাশে থাকার জন্য। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা হাইপ করতে ভুলবেন না। আপনারা যদি চান আমাদের পাশে এসে দাঁড়াতে তাহলে ডেফিনেটলি আমাদের মেম্বারশিপটা একবার কনসিডার করতে পারেন। তাহলে অনেক গল্প হলো, এবার একটু আড্ডা হোক। শুরু করছি গাবতলার আড্ডা। আজকের আড্ডায় আমাদের সাথে দক্ষিণ কোরিয়া থেকে রয়েছে আমাদের মেম্বার ইপি স্টপ IKBD 116। থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন এত দূর থেকে। আশা করি খুব ভালো আছেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে রয়েছে আমাদের পুরনো মেম্বার এবং আমাদের এই কমিউনিটির বিশাল বড় একজন সাপোর্টার নেহা দাসগুপ্তা 5565। দিদি বলছে, আলোর নিচে আতঙ্ক প্লেলিস্টটা সত্যিই দারুণ। প্লিজ এরকম আরও প্লেলিস্ট নিয়ে এসো। আমি একবার শুনে এখন আবার ফার্স্ট পার্ট থেকে শুরু করেছি। জাস্ট অসাধারণ। উইশিং দি এন্টায়ার হ্যারিসন রোড ফ্যামিলি আ ভেরি হ্যাপি দীপাবলি। বেস্ট উইশেস সব সময় আছে আর থাকবে। লোডস অফ লাভ ফ্রম দাসগুপ্তা ফ্যামিলি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও খুব ভালো থাকবেন। আশা করি এই সব কটা ফেস্টিভিটিস সবার খুব ভালো কেটেছে। লোডস অফ লাভ ফ্রম দি এন্টায়ার টিম অ্যাট হ্যারিসন রোড। সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন 221B হ্যারিসন রোড। আমাদের মেম্বার অয়ন পাল বলছে, প্রথমেই 221Bর টিমকে এবং সকল শ্রোতাদেরকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। অসাধারণ গল্প, গল্পের পরিবেশ, ভয় ও রহস্যের মিশেল একেবারে নিখুঁত ছিল। গ্রাম বাংলার পটভূমিতে ভূত চতুর্দশীর রাতকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যিই মনের দাগ কাটবে। আপনাদের গল্প বলার ভঙ্গি একেবারে অনবদ্য। অসংখ্য ধন্যবাদ অয়ন, খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে। তোমাকেও দীপাবলির শুভেচ্ছা জানাই। আশা করি খুব ভালো আছো, খুব ভালো কেটেছে। আপনারা সবাই কমেন্ট করে জানান এই কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো এই দিনগুলোতে কী কী করলেন, কেমন কাটলো আপনাদের। আশা করি সবার খুব ভালো কেটেছে। চলে যাচ্ছি পরের কমেন্টে। আমাদের মেম্বার হেক্সা এক্সআর 96 বলছে, উফ, রোমাঞ্চ, ভূতের ফিলিং প্লাস দীপাবলি, কোনো কথা নেই। হ্যাপি দীপাবলি সবাইকে কালী পুজোর সাথে। আর ওয়ান্স এগেন তোমাদের গল্পর ফিলিংটা, গ্রামের ফিলিংটা দেয়। স্পটিফাই থেকে এখন ইউটিউব বেশ চলছে ফ্লোটা। এই কমেন্টটা পড়েছে দেবশ্রীদির লেখা একটা গল্পে, শেওড়া গাছের ডালে। দিদি এখনও হসপিটালে রিকভার করছেন একটা মেজর এলমেন্টের থেকে। আমি সকলকে বলবো একটু প্রে করতে দিদির জন্য, যাতে দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন, আমাদেরকে আরও সুন্দর সুন্দর গল্প গিফট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। খুব ভালো থেকো। আমাদের মেম্বার আশিস প্রসন্ন বলছে, গ্রেট চ্যানেল জেন্টলম্যান, ইউ হ্যাভ মাই সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন। আমি বাংলা বুঝি কিন্তু লিখতে পারি না, তাই ক্ষমা করবেন। ক্ষমা টমা করার কিছু নেই। এখানে আমরা এই ব্যাপারে কাউকে কোনো জাজ করি না। আমাদের গল্প শুধু বাঙালিরা নয়, যারা বাংলা লিখতে পারে না এমন অনেক বাঙালিরাও শোনেন, এবং প্রচুর মাত্রায় প্রচুর অবাঙালিরাও আমাদের গল্প কিন্তু শোনেন, যারা কোনো না কোনোভাবে বাংলার সাথে জড়িত, হয়তো এখানে থাকেন বা ছিলেন একসময়, সেরকম কমেন্টও পড়েন। তো এই নিয়ে কোনো চিন্তা করবেন না, খুব ভালো থাকবেন। তাহলে আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট, সৌম্যদীপ কোলে 7488 বলছে, আপনাদের গল্পগুলোর সত্যি একটা রিয়েল ফিলিংস আছে। আমি সানডে সাসপেন্স শুনতে খুব ভালোবাসি, বিশেষ করে রাতে। আর আপনাদের গল্পগুলো সত্যি সানডে সাসপেন্সের থেকে রিয়েল একটা স্টোরি মনে হয়। আজকের গল্পটাও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এই কমেন্টটা সৌম্যদীপ কোলে করেছে বাদলা রাতে গ্রামের পথে এই গল্পে। থ্যাংক ইউ সো মাচ সৌম্যদীপ, আমাদের চ্যানেলটাকে এইভাবে লাভ দেওয়ার জন্য। খুব ভালো থেকো, আমাদের গল্প এইভাবে শুনতে থাকো।
আর যদি পারো প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তোমার যদি মনে হয় এরকম আরও কেউ আছে তোমার চেনা জানা যারা আমাদের এই কন্টেন্টটা এনজয় করবে, তাদের সাথে প্লিজ অ্যাক্টিভলি শেয়ার করো। ও শেষ করার আগে আমাদের খুব ক্লোজ একজন বন্ধু কৌস্তব সরকারের একটা কমেন্ট পড়ছি। কৌস্তব লিখছে, আমিও এই কমেন্টের সাথে একমত। আমারও কখনো বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে গেলে মনে হয় যেন তালদিঘির একটা ক্যারেক্টার হয়ে উঠেছি সেই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব ভালো থাকিস, সামনে একটা বড় জিনিস, অল দ্য বেস্ট ফর দ্যাট। তাহলে আজকের মতো আড্ডাটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।